প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান। এই ক্লাসটি চলাকালীন সময় তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমরা সরাসরি প্রশ্ন করতে পারো। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের নবম অধ্যায়ের যে উদ্ভিদ শারীরতত্ত্ব তার একটি গুরুত্বপূর্ণ অংশ বা টপিক, যেটি হচ্ছে তোমরা নাম জানো লুন্ডিগড়ের মতবাদ। সেই মতবাদটি পড়ানোর চেষ্টা করব। পড়ানোর সময় যদি কোথাও বুঝতে কোনো সমস্যা তোমরা আমাদেরকে লাইভে প্রশ্ন করতে পারবে। তো শিক্ষার্থীরা, এই যে মতবাদটি আছে লুন্ডিগড়ের মতবাদ, এই মতবাদটির কয়েকটি নাম আছে। প্রথমত লুন্ডিগড়ের মতবাদ বলা হয়, দ্বিতীয়ত আরেকটি নাম আছে সাইটোক্রোম পাম্প মতবাদ। যেহেতু বিজ্ঞানী লুন্ডিগড় এটা আবিষ্কার করেছিলেন তাই তার নাম অনুসারে লুন্ডিগড়ের মতবাদ বলা হয়। আর সাইটোক্রোম পাম্প মতবাদ কেন বলা হয়, যখন আমরা এই টপিকটি আলোচনা করব তার সময় সেই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে আশা করছি। এই টপিকটি পড়ানোর আগে কয়েকটা বেসিক কথা বলে রাখি, খেয়াল রাখবে। উদ্ভিদ মাটি থেকে যে খনিজ লবণগুলো শোষণ করে তার বেসিক্যালি কিন্তু দুই রকম। একটি হচ্ছে নেগেটিভ আয়ন, সেগুলো হচ্ছে অ্যানায়ন আকারে শোষণ করে, আর যেগুলো পজিটিভ আয়ন সেগুলো উদ্ভিদ শোষণ করে ক্যাটায়ন আকারে। এখন দেখো, অ্যানায়ন এবং ক্যাটায়ন যে শোষণ করে সেই শোষণের ক্ষেত্রে বেসিক্যালি দুই ধরনের মতবাদ প্রচলিত আছে, বা বলা হয় উদ্ভিদ দুভাবে সেই অ্যানায়ন এবং ক্যাটায়নগুলো শোষণ করে। এই দুটি মতবাদের একটি হচ্ছে সক্রিয় শোষণ মতবাদ বা সক্রিয় পরিশোষণ মতবাদ। আরেকটি মতবাদ হচ্ছে নিষ্ক্রিয় শোষণ মতবাদ বা নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। এখন দেখো, মতবাদের যে প্রথম প্রশ্ন হচ্ছে আসলে সক্রিয় শোষণ বা সক্রিয় পরিশোষণ কি, আর নিষ্ক্রিয় শোষণ বা নিষ্ক্রিয় পরিশোষণ কি, একটু বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো, সক্রিয় পরিশোষণ, খেয়াল করো, তখন বলা হয় এক্ষেত্রে কেউ কেউ এভাবে বলে থাকে যে পরিশোষণে বিপাকীয় শক্তি লাগে তাকে বলা হয় সক্রিয় পরিশোষণ, আর যে পরিশোষণে বা শোষণে বিপাকীয় শক্তি লাগে না তাকে বলা হয় নিষ্ক্রিয়। বাট এই সংজ্ঞাটি একটু ভুল, মনে রাখবে। সক্রিয় বলতে বোঝাচ্ছে সরাসরি। তাহলে খেয়াল করো, সরাসরি বিপাকীয় শক্তি লাগে। আর আমরা জানি উদ্ভিদের যে বিপাকীয় শক্তি, শক্তির মুদ্রা হিসেবে বা শক্তির কয়েন হিসেবে বা শক্তির একক হিসেবে সঞ্চিত থাকে, সেটি হচ্ছে এটিপি। তখন বলা হয় যে পরিশোষণে বা যে শোষণে উদ্ভিদ তার এটিপি শক্তিকে বা বিপাকীয় শক্তিকে সরাসরি কাজে লাগায় এবং সরাসরি কাজে লাগিয়ে কোনো শোষণ ঘটায়, সে শোষণটিকে বলা হয় সক্রিয় শোষণ বা সক্রিয় পরিশোষণ। তাহলে নিষ্ক্রিয় কি? দেখো, নিষ্ক্রিয়তে কি শক্তি লাগে না? অবশ্যই লাগে, তবে সেই শোষণে এটিপি শক্তি সরাসরি কাজে লাগে না। তার মানে কি, বিপাকীয় শক্তি লাগে কিন্তু সেই শক্তিটা কোষ সরাসরি ইউজ করতে হয় না। যে সক্রিয় শোষণ যে প্রভাবে ঘটে তার একটি প্রচ্ছন্ন প্রভাব বা তার একটি প্রভাবেই এই নিষ্ক্রিয় পরিশোষণটি ঘটে। তার মানে হচ্ছে সামান্য হচ্ছে এতটুকুই, সক্রিয় পরিশোষণ যখন ঘটবে তখন উদ্ভিদ তার সঞ্চিত শক্তি, জমাকৃত শক্তি, এটিপি শক্তি, বিপাকীয় শক্তিকে সরাসরি ব্যবহার করবে। কিন্তু যখন নিষ্ক্রিয় শোষণ হবে তখনও শক্তির ব্যবহার হবে, কিন্তু সেই শক্তির ব্যবহারটি সরাসরি হবে না। এর আগে যে সক্রিয় শোষণ হয়েছে তার প্রভাবে বা তার পরোক্ষ প্রভাবে এই নিষ্ক্রিয় পরিশোষণটি ঘটবে। অতএব দুই শোষণেই কিন্তু শক্তি লাগছে। একটিতে কোষ তার এটিপি শক্তিকে সরাসরি ব্যবহার করতে হচ্ছে, আর একটিতে সরাসরি ব্যবহার করতে হচ্ছে না। এখন কোন কোন সায়েন্টিস্ট বলছেন জি, অ্যানায়ন এবং ক্যাটায়ন দুটি শোষণেই তার বিপাকীয় শক্তির সরাসরি ব্যবহার করতে। তার মানে অ্যানায়ন শোষণেও এটিপি শক্তি ব্যবহার করতে হবে, আবার
ক্যাটায়ন শোষণেও বিপাকীয় শক্তি ব্যবহার করতে হবে। আর যে সায়েন্টিস্ট বলছেন অ্যানায়ন এবং ক্যাটায়ন দুটিই ঘটে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ ব্যবহারে, তাদের এই মতবাদটিকে বলা হয় সক্রিয় পরিশোষণ মতবাদ। আর কিছু সায়েন্টিস্ট বলছেন না, অ্যানায়ন কিংবা ক্যাটায়ন কোন শোষণেই কোষ তার বিপাকীয় শক্তিকে ব্যবহার করতে হয় না। আর যেহেতু কোন ক্ষেত্রেই বিপাকীয় শক্তিকে কোষ সরাসরি ব্যবহার করে না, তাদের দেওয়া সে মতবাদটিকে বলা হয় নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ বা নিষ্ক্রিয় শোষণ মতবাদ। এখন লুন্ডিগড় তিনি বললেন যে উদ্ভিদ যখন খনিজ লবণ শোষণ করে সেক্ষেত্রে দুটি শোষণই ঘটে, সক্রিয় শোষণও ঘটে, নিষ্ক্রিয় শোষণও ঘটে। তিনি বললেন এভাবে যে নেগেটিভ যে চার্জগুলো আছে বা অ্যানায়ন যেগুলো আছে সেগুলো শোষণে কোষ তার বিপাকীয় শক্তিকে সরাসরি ব্যবহার করে। তার মানে হচ্ছে অ্যানায়ন এর শোষণটি হচ্ছে সক্রিয় পরিশোষণ, কিন্তু যে ক্যাটায়ন বা পজিটিভ যে চার্জগুলো আছে সেগুলো শোষণে কোষ তার বিপাকীয় শক্তিকে, এই ক্যাটায়ন শোষণে কোষ তার বিপাকীয় শক্তিকে সরাসরি ব্যবহার করে না। সুতরাং ক্যাটায়নের যে শোষণটি তা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। তার সামান্য হচ্ছে এতটুকুই, লুন্ডিগড়ের মতবাদ অনুসারে অ্যানায়ন শোষিত হয় সক্রিয়ভাবে আর ক্যাটায়ন শোষিত হয় নিষ্ক্রিয়ভাবে। আর এই দুটি শোষণের সমন্বয়ে এই যে মতবাদটি লুন্ডিগড়ের মতবাদ, সেই মতবাদটি আমরা এখন শুরু করছি। খেয়াল রাখবে, যদি এই মতবাদটি ভালো করে বুঝতে হয় তাহলে জারণ এবং বিজারণ একদম বেসিক কনসেপ্টটুকু থাকতে হবে। একটু খেয়াল করো, আমি একটু পরে আবার ব্যাখ্যা করছি। দেখো এখানে ফেরিক ফেরাস, তার মানে হচ্ছে যখন এই অ্যানায়ন এবং ক্যাটায়ন অর্থাৎ যখন সে খনিজ লবণ শোষণ করে সেক্ষেত্রে ফেরাস ফেরিক এর, খেয়াল করো ভালো করে, ফেরিক ফেরাস হয়ে যাচ্ছে। আবার দেখো ফেরাস ফেরিক হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এই শোষণে ফেরাস ফেরিকের আন্ত পরিবর্তন ঘটে। একটু করে বলি, খেয়াল করো, যদি আমরা বলি Fe2+, খেয়াল করো ভালো করে, আর Fe3+, যদি আমরা এইভাবে ভাবি, দেখো Fe2+ টা Fe3+ হচ্ছে আর Fe3+ টা Fe2+ হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটি ফেরাস ফেরিকে পরিবর্তিত হয়। খেয়াল করো, তাহলে ফেরিক যখন ফেরাস থেকে তৈরি, অর্থাৎ ফেরাস যখন ফেরিকে আসে তার মানে কি, অর্থাৎ সে ইলেকট্রন দেয়। কে দেয়? ফেরিক, সরি ফেরাস ইলেকট্রন দেয়, হয়ে যায় ফেরিক। এবার উল্টা ভাবো, যখন ফেরিকটি ফেরাস হয় তখন সে কি করবে? ইলেকট্রন নেয়। তার মানে হচ্ছে ফেরাস ইলেকট্রন দিয়ে ফেরিক হয় আর ফেরিক ইলেকট্রন নিয়ে ফেরাস হয়। তাহলে ভাবো, ইলেকট্রন যদি দেয়, যে ইলেকট্রন দেয় সে কি হয়? সে জারিত হয়। তার মানে হচ্ছে ফেরিক যেটি আছে সেটি জারিত হবে। তাহলে বলো, তাহলে ফেরাস ইলেকট্রন দিয়ে জারিত হয় আর ফেরাস যখন ইলেকট্রন দিয়ে জারিত হয় সে কি হয়ে যায়? ফেরিক। তার মানে হচ্ছে এই ফেরিকটি হচ্ছে ফেরাস এর, ফেরিকটি হচ্ছে ফেরাসের জারিত অবস্থা। খেয়াল করো, ফেরাস এর জারিত অবস্থা ফেরিক, ফেরাস ইলেকট্রন দিয়ে ফেরিকে রূপান্তরিত হয়। এবার উল্টা ভাবো, ফেরিক কি করে? ইলেকট্রন নেয়। তার মানে কি, আমরা জানি ইলেকট্রন যদি কেউ নেয় সে হচ্ছে বিজারিত হয়। তার মানে কি, খেয়াল করো, ফেরিক ইলেকট্রন দেয় মানে কি, ফেরিক বিজারিত হয়। আর যখন ইলেকট্রন সে নেয় তখন সে হয়ে যায় ফেরাস। তার মানে কি, ফেরিক ইলেকট্রন নিয়ে ফেরাস হয়। তার মানে হচ্ছে ফেরাস হচ্ছে ফেরিকের বিজারিত অবস্থা। তাহলে সামারি হচ্ছে এভাবে, ফেরাস ইলেকট্রন দিয়ে ফেরিক হয়, সুতরাং ফেরিক হচ্ছে ফেরাসের জারিত অবস্থা। অন্যদিকে ফেরিক ইলেকট্রন নিয়ে
ফেরাস হয়। সুতরাং ফেরাস হচ্ছে ফেরিকের বিজারিত অবস্থা। এই অংশটুকু মনে রাখবে, ফেরিক হচ্ছে ফেরাসের জারিত অবস্থা, ফেরাস হচ্ছে ফেরিকের বিজারিত অবস্থা। তো আমরা এবার আসছি, আমরা এই মতবাদটি এবার শুরু করছি। এবার আসছি, খেয়াল করো। বলা হয় তাহলে উদ্ভিদ অ্যানায়ন এবং ক্যাটায়ন গুলো শোষণ করবে কোষের জন্য, আর এই শোষণটি ঘটবে সে উদ্ভিদ কোষের বাইরে যে দ্রবণটি আছে সে দ্রবণটি। তার মানে খেয়াল করো, আমরা জানি উদ্ভিদের যে পরিবহনের কাজ করে সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর আমরা এটাও জানি প্লাজমা মেমব্রেন কিন্তু বাইলেয়ার, মানে দুটি লেয়ার। সুতরাং কোষের বাইরে থেকে কোষের ভেতরে যাবে খনিজ লবণ, এবং সেটা বেসিক্যালি হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন। তার প্রশ্ন আসছে কোন দিক দিয়ে যাবে, তখন বলছে এটা পরিবহনের ওয়ে একটাই, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তার মানে দেখো প্লাজমা মেমব্রেন কিন্তু দুইটা তল, সুতরাং তার একটি তল রয়েছে, ভেতরের তলটি রয়েছে কোষের যে সাইটোপ্লাজম সংলগ্ন অংশটি আছে সে অংশের সংস্পর্শে, অন্যদিকে অন্য যে তলটি, বাইরের যে তলটি, সে তলটি রয়েছে কোষের বাইরে যে দ্রবণটি রয়েছে সে দ্রবণের সংস্পর্শে। আর এটা হলো প্লাজমা মেমব্রেন। তার মানে হচ্ছে কোষের বাইরে থেকে কোষের ভেতরে অ্যানায়ন এবং ক্যাটায়ন যাচ্ছে প্লাজমা মেমব্রেন হয়ে। এখন আসো, তাহলে এই পরিবহনের কাজটা করে, শুধু রোড থাকলে তো হবে না, পরিবহন করতে হবে। কে পরিবহন করে? তখন বলছে সে পরিবহনের বা পরিবাহক যে উপাদানটি তার নাম হলো সাইটোক্রোম। যেহেতু সাইটোক্রোম এই ক্ষেত্রে অ্যানায়ন এবং ক্যাটায়ন বা আয়ন পরিবহনে হেল্প করে, তাই এই মতবাদটিকে সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়। এবার দেখো, তাহলে বলছে বুঝলাম যে কেমনে, যে তখন বলছে এই অ্যানায়ন বা এই খনিজ লবণগুলো শোষণ ঘটে ফেরাস ফেরিক আন্তঃপরিবর্তন, আর আমরা জানি ফেরাস ফেরিক এই পরিবর্তনটি হয় জারণ বিজারণের মাধ্যমে। তাহলে যদি এ পর্যন্ত আমরা বলতে চাই, কি বলবো? এক, খনিজ লবণ যায় কোথা থেকে? কোষের বাইরের দ্রবণ থেকে। যায় কোথায়? কোষের ভেতরে। কোন পথ দিয়ে যায়? প্লাজমা মেমব্রেন দিয়ে যায়। কে পরিবাহকের কাজ করে? সাইটোক্রোম। কিভাবে পরিবাহিত হয়? ফেরাস ফেরিক আন্তঃপরিবর্তনের মাধ্যমে। আবার মনে করে দিচ্ছি, খনিজ লবণ যায় কোথা থেকে? কোষের বাইরের দ্রবণ থেকে। যায় কোথায়? কোষের ভেতরে। কোন দিক দিয়ে যায়? প্লাজমা মেমব্রেন হয়ে। কোন পরিবাহক নিয়ে যায়? সাইটোক্রোম। কিভাবে নিয়ে যায়? ফেরাস ফেরিক আন্তঃপরিবর্তনের মাধ্যমে। তো আমরা এতটুকু বুঝলাম। এবার আসছি কিভাবে যায়, সিস্টেমটা কি, ওয়েটা কি বা প্রসেসটা কি। এখন খেয়াল করো, প্লাজমা মেমব্রেনের দুটি তল রয়েছে। ভেতরের তল যেখানে ঘটে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। খেয়াল করো, তোমরা জানো ডিহাইড্রোজিনেস মানে কি? ডি মানে ডিলিট, অর্থাৎ যখন হাইড্রোজেন ডিলিট হয়ে যায় বা হাইড্রোজেন মুক্ত হয়ে যায়, এটা একটি এনজাইমের প্রভাবে ঘটে যার নাম ডিহাইড্রোজিনেজ এনজাইম, অর্থাৎ ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া ঘটে ডিহাইড্রোজিনেজ এনজাইমের ফলে। সে ডিহাইড্রোজিনেশন বিক্রিয়ার ফলে হাইড্রোজেন মুক্ত হয়ে যায়। আর হাইড্রোজেন মুক্ত হলে আমরা জানি হাইড্রোজেনে একটি ইলেকট্রন রয়েছে, একটি প্রোটন রয়েছে। দেখো, সে প্রোটনটি কি করে? যে প্রোটনটি মুক্ত হয়ে গেল সে সরাসরি প্রোটন পাম্প বা প্রোটন চেইনের মাধ্যমে, তার কোনো পরিবাহক লাগে না, সে সরাসরি প্রোটন পাম্পের মাধ্যমে প্লাজমা মেমব্রেনের ভেতরের তল থেকে, খেয়াল করো যে তলটি রয়েছে সাইটোপ্লাজম সংলগ্ন, সেই তল থেকে চলে আসে প্লাজমা মেমব্রেনের বাইরের তলে। তার মানে হচ্ছে ডিহাইড্রোজিনেস বিক্রিয়ায় বা ডিহাইড্রোজেন এনজাইমের প্রভাবে যে ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া ঘটে তার প্রভাবে কোষের ভেতরের তল থেকে প্রোটনটি চলে আসে কোষের বাইরের তলে চলে আসলো। এখন দেখো, তাহলে ডিহাইড্রোজিনেস, হাইড্রোজেনের মধ্যে একটি ইলেকট্রন, একটি প্রোটন রয়েছে, তাহলে প্রোটনটি চলে আসলো বাট ইলেকট্রনটি রয়ে গেল। কারণ ইলেকট্রন তার ক্যারেক্টার, সে নিজে নিজে আসতে পারে না, তার আসার জন্য একটি বাহক লাগে। দেন সে কি করবে?
সে বাহকে উঠবে। আমরা জানি, একটু আগে জানি বাহকটা কি, সাইটোক্রোম। কিভাবে হয়, ফেরাসফেরিক আন্তঃপরিবর্তন। এখন দেখো ইলেকট্রনটি কি করে, এখন ইলেকট্রনটি আসার জন্য সে হেল্প নেয় কার, সাইটোক্রোমের, সাইটোক্রোম বি এর। যে ইলেকট্রনটা যুক্ত হয় কার সাথে, ফেরিক এর সাথে। এখন দেখো যখন ফেরিকের সাথে যুক্ত হয়, ফেরিক ইলেকট্রন পেয়ে সে কি ফেরিক থাকে না, সে ইলেকট্রন পেয়ে ফেরাস হয়ে যায়। খেয়াল করো, ইলেকট্রন পেয়ে ফেরিকটা ফেরাস হয়ে যায়। এখন খেয়াল করো, এটা কোন দিক, তল, ভেতরের তল। এটা কি, সাইটোক্রোম। এটা কি লৌহ মনে আছে, ফেরিক। কি ফেরিক হচ্ছে ফেরাস, ইলেকট্রন হারিয়ে ফেরিক হয়েছে, সুতরাং ইলেকট্রন হারালে জারণ, সুতরাং ফেরিক হচ্ছে জারিত লৌহ। অর্থাৎ ভেতরের তলে সাইটোক্রোমের জারিত লৌহ। কার জারিত, ফেরাসের জারিত অবস্থায়। ইলেকট্রন পেয়ে বিজারিত হয়। বিজারিত হলে কি হয়, বিজারিত হলে মনে আছে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত, আর ফেরিক যখন ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়ে যায়, ফেরাস। অর্থাৎ ভেতরের তলে সাইটোক্রোমের জারিত লৌহ ডিহাইড্রোজিনেস প্রক্রিয়ায় প্রাপ্ত ইলেকট্রনটি গ্রহণ করে বিজারিত এবং উৎপন্ন করে ফেরাস। এবার ভাবো, তাহলে ফেরিকের ক্ষমতা আছে ইলেকট্রন নেওয়ার, আর ফেরাসের ক্ষমতা আছে ইলেকট্রন দেওয়ার। সুতরাং যখন ফেরিকটা ফেরাস হয়ে গেল, সে কি করলো দেখো, সে তার এই ইলেকট্রনটিকে পার্শ্ববর্তী সাইটোক্রোমের ফেরিককে দিয়ে দিল। দেখো ইলেকট্রন পেয়ে ফেরিকটা ফেরাস হলো, এখন ফেরাস ইলেকট্রনটা পার্শ্ববর্তী জনকে দিয়ে দিল, তাহলে সে আবার কি হয়ে গেল, সে আবার ফেরিক হয়ে গেল। অর্থাৎ ফেরিক ইলেকট্রন নেওয়ার ক্ষমতা অর্জন করে নিল, নিয়ে এসে কি হলো, ফেরাস। আবার ফেরাস ইলেকট্রন দিয়ে দিল, আবার হয়ে গেল কি, ফেরিক। তার মানে হচ্ছে ফেরিক হয়ে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা তৈরি হয়, আর ফেরাস হয়ে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা তৈরি হয়। এখন খেয়াল করো, তাহলে ইলেকট্রন পেয়ে এই ফেরিকটা আবার ফেরাস হয়ে গেল, আবার এই ফেরাস এখন ইলেকট্রন দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে না, সে কি করবে, এখন সে ইলেকট্রনটা তার পার্শ্ববর্তী সাইটোক্রোম একে দিয়ে দিবে। দেখো ইলেকট্রন হারিয়ে ফেরাসটা আবার কি হয়ে গেল, ফেরিক। এখন আবার ভাবো পার্শ্ববর্তী কি ঘটলো, ফেরাস থেকে ইলেকট্রন পেয়ে ফেরিকটা আবার হয়ে গেল ফেরাস। এখন দেখো এভাবে কন্টিনিউয়াস চেঞ্জ হতে হতে একটা সময় গিয়ে কিন্তু গন্তব্য আসে, বা পরিবহনটা একটু থামে। কেন বলছে, এভাবে ইন্টারচেঞ্জ হতে হতে প্লাজমা মেমব্রেনের ভেতরের তল থেকে ইলেকট্রনটা চলে আসছে প্লাজমা মেমব্রেনের বাইরের তলা, এসে সে কি করে, সে ইলেকট্রনটাকে মুক্ত করে দেয়, মুক্ত করে সে আবার কি হয়ে যায়, ফেরিক হয়ে যায়। এখন দেখো একটু আগে আসছে সাইটোক্রোম বা প্রোটন পাম্পের মাধ্যমে প্রোটন, এখন ফেরাসফেরিক আন্তঃপরিবর্তনের মাধ্যমে সাইটোক্রোম চেইন বা সাইটোক্রোম পাম্পের মাধ্যমে আসে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন প্রোটন, বাইরে থেকে ঢুকলো অক্সিজেন, উৎপন্ন করলো কি, পানি। দেখো যখনই পানি উৎপন্ন করলো, তাহলে যে ইলেকট্রনটি আসছে ব্যবহার হয়ে গেল। এবার ভাবো, তাহলে যদি আমরা সহজ ভাষায় ভাবি, খুব সহজ করে, ইলেকট্রন যখন হারিয়ে ফেলে, সেই ইলেকট্রনটা আর পাচ্ছে না। দেখো এখানে সে দিচ্ছে আবার নিচ্ছে, বাট এখানে সে কি করছে, হারিয়ে ফেললে দেন ইলেকট্রনটা ইউজ হয়ে যাচ্ছে। এখন একটা ইলেকট্রন কমে গেল না, এখন দেখো সে ইলেকট্রন আর পাচ্ছে না, সুতরাং সে এখন কি করবে, তখন বলছে না, সে এখন ইলেকট্রন নিবে। কিভাবে নিবে, কোনো ওয়ে নাই। দেন সে বলবে, তাহলে একটা কাজ করি আমি, যেহেতু আমি ইলেকট্রন পাচ্ছি না, ইলেকট্রনের মতো কাউকে নেই। সে মতটাকে বলছে, সেই মতটা হচ্ছে অ্যানায়ন। দেখো অ্যানায়ন কিন্তু নেগেটিভ চার্জ, সুতরাং সে অ্যানায়ন নিবে। খেয়াল করো, কোষ এখানে অ্যানায়ন নিবে, কোষে ঢুকবে না। কেন, কারণ কোষের ঠেকা অ্যানায়ন নিতে হবে, সে ইলেকট্রন দিচ্ছে। খেয়াল করো, ইলেকট্রন দিচ্ছে, সুতরাং তার চেম্বার খালি হয়ে যাচ্ছে। সুতরাং চেম্বার যাতে পূর্ণ করতে, সে কি করবে, অ্যানায়ন দিবে, সরি ইলেকট্রন দিবে, আর অ্যানায়ন সেখান থেকে নিবে। আর যখন সে অ্যানায়নটি নিবে, তাকে টেনে নিতে হবে। আর যদি কোষ সে অ্যানায়নটি টেনে নেয়, তাহলে কোষ তার বিপাকীয় শক্তিকে ব্যবহার করতে হবে। যেহেতু আমার ঠেকা, আমি টেনে নিচ্ছি, সুতরাং আমাকে বিপাকীয় শক্তি ব্যবহার করতে হবে। আর অ্যানায়ন নিলে কি হলো, তার ছিল দুইটা অ্যানায়ন, এই অ্যানায়ন নিয়ে তার অ্যানায়ন হয়ে গেল কয়টা বাবা, তিনটা। আবার দেখো দুইটা হয়ে সে অ্যানায়ন নেওয়ার ক্ষমতা অর্জন করে, তিনটা হলে দেওয়ার। এখন সে কি করলো, সে অ্যানায়নটি তার পার্শ্ববর্তী 2a কে দিয়ে দিল, অ্যানায়ন হারিয়ে সে আবার হয়ে গেল 2a, 3a থেকে 2a, আর 2a মানে দুইটা অ্যানায়ন, সে একটা পেশা হয়ে গেল তিনটা।
সে আবার দেওয়ার ক্ষমতা অর্জন করলো, সে একটি দিল এটাকে, দেন সে আবার হয়ে গেল 2a, আবার এর থেকে নিবে আর সে আবার হয়ে গেল 3a। দেখো এভাবে যেমনটি ইলেকট্রন বাইরের তলে চলে আসে ভেতরের তল থেকে, একইভাবে অ্যানায়নটি চলে আসে বাইরের তল থেকে ভেতরের তলে, এবং ভেতরের তলে এসে সেই অ্যানায়নটিকে কোষের অভ্যন্তরে মুক্ত করে দেয়। এখন দেখো যখন এভাবে কন্টিনিউয়াস অ্যানায়নটি আসবে তখন কি হবে, ভেতরে এই দেখো এই যে অ্যানায়নগুলো অব্যাপনযোগ্য, এগুলো ব্যাপিত হতে পারবে না, সুতরাং ভেতরে অ্যানায়ন জমা হবে। তাহলে ভেতরে যদি কন্টিনিউয়াস অ্যানায়ন জমা হয় তাহলে বাইরে এবং ভেতরে একটি ইলেকট্রোনেগেটিভিটির বা বৈদ্যুতিক বিভবের পার্থক্য তৈরি হবে না। তখন বলা হয় এই যে পার্থক্যটি তৈরি হয়, এই পার্থক্যটি তৈরি হওয়ার ফলে অ্যানায়ন ভেতরে রয়েছে, বাইরে কিন্তু অ্যানায়ন এবং ভেতরে অ্যানায়ন সমান না, সুতরাং এখন কি করবে, এখন একটা কন্ডিশন তৈরি হয়, বলা হয় যখন ভেতরে অব্যাপনযোগ্য কোনো অ্যানায়ন জমা হয় তখন তাদেরকে নিউট্রাল করার জন্য বা অ্যানায়ন এবং ক্যাটায়নের সাম্যতা বিধানের জন্য একটি অবস্থা তৈরি হয়, যে অবস্থাকে বলে ডোনার ইকুইলিব্রিয়াম। তখন বলছে এই যে অ্যানায়ন জমা হওয়ার ফলে ডোনার ইকুইলিব্রিয়াম তৈরি হলো, সেজন্যই বাইরে থেকে কে ক্যাটায়ন প্রবেশ করবে ভেতরে। খেয়াল করো, ক্যাটায়ন প্রবেশ করবে বলছি না প্রবেশ করাবে, কেন, কারণ যেহেতু ভেতরে অ্যানায়ন জমা হয়ে গিয়েছে, সুতরাং অ্যানায়নের প্রতি ক্যাটায়নের একটি আকর্ষণ বল কাজ করে। আরো বলেছিলাম ডোনার ইকুইলিব্রিয়াম তৈরি হয়, আর সে ডোনার ইকুইলিব্রিয়াম তৈরি হওয়ার কারণে এই অ্যানায়নগুলোকে নিউট্রাল করে দেওয়ার জন্যই বাইরে থেকে ক্যাটায়ন কোষের ভেতরে প্রবেশ করে, কোষ প্রবেশ করাবে না। কেন, যেহেতু সে বিপাকীয় শক্তিকে ব্যবহার করে অ্যানায়ন প্রবেশ করিয়েছিল, সুতরাং তার আকর্ষণে ক্যাটায়ন প্রবেশ করবে। তার মানে খেয়াল করো, অ্যানায়নের শোষণ হয়েছিল সক্রিয়ভাবে, আর সে সক্রিয়ভাবে হয়েছে বিধায় তার প্রভাবেই কিন্তু ক্যাটায়নে প্রবেশ হয়েছে। দেখো যদি অ্যানায়নে প্রবেশ সক্রিয়ভাবে না হতো কখনোই কিন্তু ক্যাটায়ন প্রবেশ করতো না। সুতরাং এখানেও ক্যাটায়ন প্রবেশের শক্তি লেগেছে, তবে সেই শক্তিটা কোষ সরাসরি ব্যবহার করতে হয়নি, অ্যানায়ন টানতে বা অ্যানায়নকে শোষণ করতে যে শক্তি ব্যবহার করেছে তার প্রভাবেই ক্যাটায়ন শোষিত হয়েছে। সুতরাং এখানে অ্যানায়নের শোষণটি সক্রিয় হলেও ক্যাটায়নের শোষণটি নিষ্ক্রিয়ভাবে হয়েছে। এখন দেখো তাহলে তার মানে কি, যেহেতু কন্টিনিউয়াস, তোমরা ভাবতে পারো একটু পদ তো চার্জ সমান হয়ে যাবে, না হবে না। কেন, খেয়াল করো, যেহেতু কন্টিনিউয়াস ডিহাইড্রোজিনেশন ঘটছে, ইলেকট্রন কন্টিনিউয়াস যাচ্ছে, অ্যানায়ন কন্টিনিউয়াস আসছে, সুতরাং যেহেতু এটা কন্টিনিউ প্রসেস, সারাক্ষণই অ্যানায়ন জমা হতেই থাকবে, সুতরাং দুদিকের পার্থক্য থাকবে, সুতরাং দুদিকের পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণই ক্যাটায়ন শোষণ ঘটবে। আর এভাবে লুন্ডিকরের মতবাদ অনুসারে অ্যানায়নটি সক্রিয়ভাবে শোষিত হয় এবং ক্যাটায়নটি নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়। আর শিক্ষার্থীরা, আমরা আশা করছি এই যে টপিকটি পড়লাম আজকে, আমরা এই টপিকটা ভালো করে বুঝতে পেরেছি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।